শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই বাসা অবস্থান করতেছ। আমাদের আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে আমরা যে অধ্যায়টা আলোচনা করব, প্রাক নির্বাচনী পরীক্ষায় গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণীর তাত্ত্বিক বিষয়। আজকে আমরা আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী ব্যবহারিক সমূহ। মহান আল্লাহর নামে শুরু করছি। ব্যাংক সমন্বয় বিবরণী ব্যবহারিক সমস্যা। আমরা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় এবং ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক বিবেচনা করি আমরা এই অধ্যায়গুলো নিয়েছি, কিছু অঙ্ক নিয়েছি। সুতরাং প্রথমে যে অঙ্কটা আমরা নিয়েছি সম্মিলিত বোর্ড 2019 ঢাকা অঞ্চল। আমরা গল্পটা দেখতে পাচ্ছি, আমরা গল্পটা আগে পড়বো না, আমরা আগে দেখবো আমাদের কাছে কি চাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে চাওয়া হয়েছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা তৈরি করো। উপরিউক্ত তথ্যাবলী হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। 4, 5, 6 ও 7 নং লেনদেনের জাবেদা দাখিলা দাও। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরিউক্ত তথ্যাবলী হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে বিষয়টা বলবো যে প্রতিটা অঙ্কেই আমাদের প্রতিটা লেনদেন ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে, আর সেই কারণে আমাকে প্রতিটা লেনদেন পড়তে হবে। আর আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করব, আমি একবারে 3টি প্রশ্নের উত্তর সমাধান করব। তাহলে আমাদের কি হবে, আমরা সময় সেভ করতে পারবো। ঠিক আমাদের প্রথমে যেটা চাওয়া হয়েছে, ব্যাংক সমন্বয় বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেন, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। সুতরাং ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এই লেনদেনগুলো আমরা টোটাল গল্পটা এখন দেখব। যে লেনদেনটা যেখানে আমাদের প্রভাব বিস্তার করবে আমরা সেখানে সেটা প্রভাব দেখানোর চেষ্টা করব। আমরা গল্পে ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি জনাব রহমানের হিসাব বই হতে 31 ডিসেম্বর 2018 তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ দেওয়া আছে। 1, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা। আমরা জানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটা হচ্ছে ডেবিট অমিল। সুতরাং এর সাথে আমরা সকল ডেবিট অমিল গুলো যোগ করব এবং সকল ক্রেডিট অমিল গুলো আমরা বিয়োগ করে দিব। এই উপাদানটার কার্যক্রম তাহলে কোথায় হবে? নিশ্চয়ই ব্যাংক সমন্বয় বিবরণীতে। আমরা চলে যাব ব্যাংক সমন্বয় বিবরণীতে। আমরা দেখতে পাচ্ছি আমরা লিখেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা। সেকেন্ড যে লেনদেন, 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই যে 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক, আমি যদি চেক ইস্যু করি নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখি, তার মানে এটা আমার ডেবিট অমিল। যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়নি তার মানে ব্যাংক এই টাকা পরিশোধ করেনি। আমাদের মাথায় রাখতে হবে, ব্যাংক যতক্ষণ পর্যন্ত কোনো চেকের টাকা আদায় না করে, যতক্ষণ পর্যন্ত কোনো চেকের টাকা পরিশোধ না করে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক হিসাবভুক্ত করে না। তার মানে এই লেনদেনটা ব্যাংকে হিসাবভুক্ত হয়নি। সুতরাং আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক উপস্থাপিত হয়নি। ঠিক এর প্রভাবটা আমি চলে যেতে পারি ব্যাংক সমন্বয় বিবরণীতে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। যেহেতু এটা ডেবিট অমিল তাই আমরা এটা যোগ করেছি। 3 নাম্বার, 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। চেক ব্যাংকে জমা দিয়েছি, তার মানে নগদান বইয়ের ডেবিটে লিখেছি, এটা আমাদের ক্রেডিট অমিল। সুতরাং এটা ব্যাংক পরিশোধ করেনি, আদায় করেনি, তার মানে এটা ব্যাংক বইতে লিপিবদ্ধ হয়নি। আমরা ক নম্বরে এটা অন্তর্ভুক্ত করব। আমরা দেখি 10,000 টাকার জমাকৃত একটি চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা কি করেছি, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের লেনদেনগুলো অনেক বড় থাকবে, কিন্তু আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করব সেখানে মূল কথাটা মনের মাধুরী মিশিয়ে লিখবো। অতি বড় করব না, আবার এমন ছোটও করব না যাতে মূল কথাটা হারিয়ে না যায়। মূল কথাটা আমার থাকলেই হবে, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। যেহেতু ব্যাংক জমাকৃত চেক আদায় হয়নি, এটা আমাদের ক্রেডিট অমিল, তা আমরা বিয়োগ করেছি। আমরা এই ব্র্যাকেট চিহ্ন দেওয়ার মাধ্যমে বুঝবো যে এটা আমাদের বিয়োগকৃত উপাদান। 4 নম্বর উপাদান, দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। যেহেতু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, ব্যাংকে জমা হয়েছে, তার মানে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, নগদান বইতে আমাকে ডেবিটে হিসাবভুক্ত করতে হবে। এর কাজ হচ্ছে জাবেদা করতে হবে আমাকে এবং ব্যাংক সমন্বয় বিবরণীতে লিখতে হবে।
দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 15,000। দেখো এটা যেহেতু নগদ আমরা ডেবিটে লিখবো, তার মানে ডেবিট অমিল, তাই আমরা যোগ করেছি। এর জন্য তাহলে আমাকে জাবেদা করতে হচ্ছে। জাবেদাটা কি? ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা ছোট্ট করে প্রতিটা লাইনে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যেহেতু দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। 5 নম্বর এন্ট্রি, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান 3,000 টাকা। চেক আমি ইস্যু করেছি, সেটা প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে ব্যাংকের টাকা কিন্তু আমার কমেনি। আমাকে আবার ব্যাংকে ডেবিট কলামে লিখতে হবে, ডেবিট পাশে লিখতে হবে, তার মানে এটা কিন্তু ডেবিট অমিল। আমরা দেখি ব্যাংক সমন্বয় বিবরণীতে কোথায় লিখেছি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। যেহেতু নগদান বইয়ে ডেবিট লিখতে হবে, ডেবিট অমিল তাই যোগ করেছি। আমাকে জাবেদা করতে হবে। আমরা কি জাবেদা করেছি? ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। যেহেতু ইস্যুকৃত চেকের টাকা পরিশোধ হয়নি, প্রত্যাখ্যাত হয়ে গিয়েছে, তার মানে প্রদেয় হিসাব আমার কাছে টাকা পাবে, আমার ব্যাংকের টাকা কমেনি, ব্যাংকের টাকা বেড়েছে, ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করেছি। 6 নাম্বার, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তার মানে নগদান বইতে আমাকে লিখতে হবে। কোথায় লিখবো? ডেবিট পাশে, তার মানে এটা ডেবিট অমিল। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করব? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, যেহেতু ডেবিট অমিল আমরা যোগ করেছি, আমাকে এটা জাবেদা করতে হবে। আমাদের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, আমরা চলে যেতে পারি 7 নম্বর এন্ট্রি, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা এবং ব্যাংক সুদ 200 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। কৃষক লক্ষ্য করি, ব্যাংক চার্জ, তার মানে ব্যাংক আমার টাকা কেটে নিয়েছে, নগদান বইয়ে ক্রেডিট পাশে লিখবো ক্রেডিট অমিল। ব্যাংক সুদ আমাকে দিয়েছে, নগদান বইয়ের ডেবিট পাশে লিখবো ডেবিট অমিল। তার মানে ডেবিট অমিলটা আমরা যোগ করবো 200 টাকা, ক্রেডিট অমিল 100 টাকা আমি বিয়োগ করবো। একটু ব্যাংক সমন্বয় বিবরণীর দিকে আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা, ক্রেডিট অমিল বিয়োগ করেছি, ব্যাংক সুদ 200 টাকা, ডেবিট অমিল যোগ করেছি। টোটাল যোগ বিয়োগ করলে রেজাল্ট দাঁড়াচ্ছে 85,100 টাকা। আমরা লক্ষ্য করি এখানে ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, আমরা এখানে লিখবো ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি লেনদেনগুলো একবার পড়েছি, কাজ কিন্তু আমরা 3টা জায়গায় একসাথে করতে পেরেছি। ক নম্বরের উত্তর হয়ে গেছিল যে ব্যাংক বিবরণীতে লেনদেন লিপিবদ্ধ হয়নি, এমন লেনদেন ছিল 2টি। আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি, ব্যাংক সমন্বয় বিবরণীটা করেছি এবং জাবেদাগুলো কিন্তু আমাদের হয়ে গিয়েছে। নেক্সট 2018 ক, কারণ এখানে 2টা অঞ্চলে বিভক্ত ছিল, আমরা ক কোশ্চেনটা দেখার চেষ্টা করি। গল্পটা আমরা পরে পড়ে নিব। আমরা দেখি আমাদের কাছে কি চাওয়া হয়েছে। বিল আদান এবং বার্তাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত এত টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তার মানে এখানে যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, নিশ্চয়ই আমার ওখানে পার্ট বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া আছে। সুতরাং আমরা এই উপাদানের সাথে যে উপাদানগুলো যোগ বা বিয়োগ করবো, ঠিক আগেরটা তার উল্টো করবে, এটাই স্বাভাবিক। আমরা গল্পটা দেখার চেষ্টা করি। আমাদের বলেছে 2017 সালের 31 মার্চ সমীউর রহমানের তথ্যাবলী পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তরগুলো দাও। পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 40,400 টাকা। তার মানে এটা সরাসরি ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যাচ্ছি। পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 40,400, আর আমরা এটা জানি যেটা ক্রেডিট অমিল। সুতরাং এর সাথে সকল প্রকার ক্রেডিট অমিলগুলো যোগ করব এবং ডেবিট অমিলগুলো আমি বিয়োগ করে দিব। 2 নাম্বার, 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকা ব্যাংকে বার্তাকরণ করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। লক্ষ্য করি এখানে বিলটি আমি বার্তাকরণ করেছি, তার মানে ক নম্বর প্রশ্নটা এটা কভার করে। আমরা ক নম্বর কোশ্চেনটা দেখব এবং যেহেতু বার্তা করেছি এবং বিলটি প্রত্যাখ্যাত, যখন বার্তা করেছি ব্যাংক ডেবিট করেছি, তাহলে এখন আমাকে কোথায় লিখতে হবে? ক্রেডিটে। তার মানে ক্রেডিট অমিল। আমরা দেখার চেষ্টা করি ক নম্বরে বার্তাকরণ খরচ 3,000 মাইনাস 2400 600 টাকা। ব্যাংক সমন্বয় বিবরণীতে দেখার চেষ্টা করি প্রত্যাখ্যাত বিল 3,000 টাকা, কারণ আমাকে এখন ব্যাংক আমার কাছে দাবি করবে কত? 3,000 টাকা। ঠিক এখানে এই উপাদানটা যোগ করেছি আমি। নেক্সট যে উপাদানটা দেখো, প্রত্যাখ্যাত উপাদান, প্রত্যাখ্যাত বিল আমি বিয়োগ করেছি, কারণ আমি আগেই বলেছি যেহেতু ওটা পারবে অনুযায়ী ওখানে যে উপাদানগুলো যোগ করব, এখানে ঠিক সেই উপাদানগুলো বিয়োগ করে দিব। 3 নাম্বার, সমীউর রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 3,000 টাকা উত্তোলন করেছেন, কিন্তু তা নগদানভুক্ত হয়নি। তার নগদানভুক্ত কোথায় হবে? অন্তর্ভুক্ত ক্রেডিট হবে, ক্রেডিট অমিল। পার বইয়ে ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যাব। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 3,000 টাকা, এখানে আমরা যোগ করেছি যেহেতু ক্রেডিট অমিল। ঠিক
আমরা পরেরটা দেখো বিয়োগ করেছি, যেহেতু এটা ক্রেডিট অমিল। চেক কাটা হয়েছে কিন্তু ভাগানো হয়নি। চেক কাটা মানে চেক ইস্যু করা, তার মানে নগদান বই আমি ক্রেডিটে লিখেছি ডেবিট অমিল। আমরা লক্ষ্য করি সরাসরি ব্যাংক সমন্বয় বিবরণীতে লিখবো ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, ডেবিট অমিল বিয়োগ করেছি। ঠিক পরবর্তী উপাদান ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, ডেবিট অমিল তাই যোগ করেছি। ব্যাংক কর্তৃক ৬৬০০ টাকার একখানা বিলের বিপরীতে ৬০০০ টাকা আদায় হয়েছে। ৬৬০০ টাকার বিপরীতে ৬০০০ টাকা আদায় হয়েছে, কিন্তু বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত। আমাকে লিখতে হবে ৬০০০ টাকা, কিন্তু লিখেছি ৬৬০০। এখানে এই যে আদায়করণ খরচ কত টাকা, আমাদের ক নম্বর প্রশ্নটা কভার করে। আমরা বিল আদায়করণ খরচ ৬৬০০ মাইনাস ৬৬০০ টাকা। ঠিক আমরা চলে যাব বিলের সম্পূর্ণ মূল্য হিসাবভুক্তকরণ, তার মানে আমাকে লিখতে বেশি লিখেছি কত, ৬০০ টাকা। এখানে আমার এটা ক্রেডিট অমিল যোগ করেছি, ঠিক অপোজিট আমাদের ক্রেডিট অমিল তাই বিয়োগ করেছি। ব্যাংক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক কর্তনকৃত চার্জ, আমরা এটা গত অঙ্ক আলোচনা করেছি। মঞ্জুরকৃত সুদ ডেবিট অমিল, কর্তনকৃত চার্জ ক্রেডিট অমিল, তার মানে আমাকে একটা যোগ করতে হবে, একটা বিয়োগ করতে হবে। আমরা দেখি মঞ্জুরকৃত সুদ, আমি এটা যেহেতু ডেবিট অমিল বিয়োগ করেছি, কর্তনকৃত চার্জ ক্রেডিট অমিল যোগ করেছি। ঠিক পরবর্তী অঙ্কে আমরা দেখি বিপরীত করেছি, মঞ্জুরকৃত সুদ ডেবিট অমিল যোগ করেছি, কর্তনকৃত চার্জ ক্রেডিট অমিল বিয়োগ করেছি। আমরা লক্ষ্য করি ব্যাংক একজন পাওনাদারকে ৬০০০ টাকা পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক পরিশোধ করেছে, তার মানে কি, তার মানে আমাকে ক্রেডিট করতে হবে, কারণ ব্যাংকের টাকা কমে গেছে, ক্রেডিট অমিল। সরাসরি ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যাব। আমরা দেখি পাওনাদারকে পরিশোধ ক্রেডিট অমিল তাই যোগ করেছি, পরবর্তী অঙ্কে ক্রেডিট অমিল তাই আমি বিয়োগ করেছি। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, এত টাকা নগদানভুক্ত হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, তার মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। আমাকে নগদান বইতে ডেবিটে লিখতে হবে, তার মানে এটা ডেবিট অমিল। সুতরাং যেহেতু ডেবিট অমিল, আমার কি করি, ব্যাংক সমন্বয় একটু দেখার চেষ্টা করি। ক্রেডিট যেহেতু ডেবিট অমিল, পার বই অনুযায়ী আমি এটা বিয়োগ করেছি, নগদান বই অনুযায়ী আমি এটা যোগ করেছি। আমরা যোগফলটা একটু দেখার চেষ্টা করি। ক নাম্বার, আমার মোট ব্যয় হয়েছে ১২০০ টাকা। খ নাম্বার, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, যেহেতু পার বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত ৩৯০০০ টাকা। এখানে পার বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত ৪০৪০০ টাকা। শিক্ষার্থী, এখানে তোমাদের প্রশ্ন জাগতে পারে, দুটো উত্তর তো সমান হয়ে যাওয়ার কথা ছিল, ৪০৪০০ আর ওখানে আমাদের হচ্ছে ৩৯০০০। কেন ৪০৪০০ আর ৪৪৪০০ কেন হলো? আমাদের দুইটা মিলে যাওয়ার কথা ছিল, কিন্তু মিললো না কেন? কেন আমাদের দুটো মিললো না? কারণ হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছে ৩৫০০০ টাকা, এই কারণে আমাদের দুইটার রেজাল্টের মধ্যে পার্থক্য চলে এসেছে। আমরা যে অঙ্কটা পরবর্তীতে নিয়েছি, সম্মিলিত বোর্ড ২০১৮ খ গল্প আমরা পরে নিব। আমাদের কাছে কি চাওয়া হয়েছে, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট পরিমাণ কত, ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের জাবেদা দাখিলা দাও। উপরিউক্ত তথ্যাবলী হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছি যে লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে সঠিকভাবে, তার জন্য আমাকে কোনো জাবেদা করতে হবে না। তার মানে নতুন করে যে এন্ট্রিগুলো নগদান বইতে লিখতে হবে, তার মানে ব্যাংক বইতে লেখা হয়েছে, আমি নগদান বইতে লিখবো, সেগুলোই কিন্তু আমাকে জাবেদা করতে হবে। আমাদের কাছে চেয়েছে উপরিউক্ত তথ্যাবলী হতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, তার মানে টোটাল লেনদেনগুলো আমি পড়বো এবং ওই যেটা যেখানে যায় সেখানে আমি অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০০০০ সরাসরি ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা লেখার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ডেবিট অমিল, তার মানে এর সাথে সকল ডেবিট অমিল যোগ, ক্রেডিট অমিল আমরা বিয়োগ করে দিব। ১৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই যে ব্যাংকে উপস্থাপিত হয়নি, তার মানে এটা আমার ডেবিট অমিল। যেহেতু ডেবিট অমিল, ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাকে চলে যেতে হবে এবং যেহেতু ব্যাংক বিবরণীতে পরিশোধ করেনি, আমাকে উপস্থাপিত হয়নি, ব্যাংক বিবরণীতেও লেখা হয়নি। আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার, ইস্যুকৃত এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক হবে, ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। সমন্বয়ে আমরা চলে যেতে পারি। সমন্বয় বিবরণীতে দেখো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ১৫,০০০ টাকা, যেহেতু ডেবিট অমিল আমরা যোগ করেছি।
20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। যেহেতু আদায় হয়নি তার মানে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, এটা আমাদের ক্রেডিট অমিল। লক্ষ্য করি ক নম্বর প্রশ্নটা কভার করে, আদায়ের জন্য জমাকৃত চেক এখনো আদায় হয়নি। আমাদের চলে যেতে পারি ব্যাংক সমন্বয় বিবরণীতে, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, যেহেতু আমাদের ক্রেডিট অমিল তাই বিয়োগ করেছি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা নগদান বইতে লেখা হয়নি, তার মানে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে। কোথায় লিখবো? লভ্যাংশ আদায় করেছে, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে আমাকে নগদান বইয়ের ডেবিটে লিখতে হবে ডেবিট অমিল। আমি আগে জাবেদা করে নিব। লক্ষ্য করি ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। আমি চলে যেতে পারি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ডেবিট অমিল, তাই আমরা যোগ করেছি। ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের 10,000 টাকা পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। প্রদেয় হিসাবের টাকা পরিশোধ, তার মানে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, নগদান বই ক্রেডিটে লিখতে হবে ক্রেডিট অমিল, তার মানে নগদান বইতে লিখিনি, জাবেদা করতে হবে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণীতে আমি চলে যাব, ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাব পরিশোধ, যেহেতু নগদান বই ক্রেডিটে লিখবো, ক্রেডিট অমিল তাই বিয়োগ করেছি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের এত টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক সরাসরি প্রাপ্য হিসাব থেকে আদায় করেছে, নগদান বইতে কোথায় লিখবো? ডেবিটে লিখবো ডেবিট অমিল। সুতরাং এটা আমাকে জাবেদা করতে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণীতে যেহেতু ডেবিট অমিল আমরা যোগ করেছি, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে সরাসরি আদায় 2,500 টাকা। আমরা চলে যাই আমাদের লাস্ট, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদান বইতে লেখা হয়নি। আমরা জানি এটা ক্রেডিট অমিল, এটা নিয়ে আমাদের আলোচনা বেশি করা দরকার নেই। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আমাদের ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ক্রেডিট অমিল বিয়োগ করেছি, টোটাল যোগ বিয়োগ করলে আমাদের রেজাল্ট চলে আসে 42,000। এখানে ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, এখানে হচ্ছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। পরবর্তী আমরা যে কোশ্চেনটা নিয়েছি যশোর বোর্ড 2017, আমাদের কাছে চাওয়া হয়েছে উপর্যুক্ত তথ্যাবলীর আলোকে ডেবিট মেমোরেন্ডাম পরিমাণ নির্ণয় করো। 1, 3, 4 ও 5 নং দফার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। উপরোক্ত তথ্যাবলীর ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তার মানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রত্যেক জায়গায় চাওয়া হচ্ছে। এখানে লক্ষ্য করি ডেবিট মেমোরেন্ডাম বলতে আমরা কি বুঝি, আমরা তাত্ত্বিক ক্লাসে আলোচনা করেছি। ডেবিট মেমোরেন্ডাম বলতে যে ওই দলিলকে বুঝবো যেখানে ব্যাংক কোন টাকা আমার হিসাব থেকে কর্তন করে ডেবিট করেছে। আমাকে লক্ষ্য রাখতে হবে যে কোন কোন খাতে আমার হিসাবকে ডেবিট করেছে বা আমার হিসাব থেকে টাকা কর্তন করেছে। আমরা গল্পে চলে যেতে চাই। 2016 সালের 30 জুন তারিখে নাজমুল ব্রাদার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ছিল 30,000 টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 26,500 টাকা। অনুসন্ধান করে গড় মিলের নিম্নলিখিত কারণ খুঁজে পাওয়া যায়। আমরা একটা কথা বলি, মনে মনে মিলে গেলে হয় কি? সুতরাং এখানে আমাদের কি মার্কার মিলে গেলে কিন্তু যোগ করি, না মিলে কিন্তু বিয়োগ করি। ঠিক লক্ষ্য করি এখানে কিন্তু মিলেনি। ব্যাংক সমন্বয় বিবরণী কেন করি? আমাদের বলেছে যে ব্যাংক যে জের এবং নগদান বইয়ের যে দুইটার যে অমিলটা, এই অমিলটা মিল করার জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। 1 নাম্বার, জুন মাসে ব্যাংক 300 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে। এখানে লক্ষ্য করি শিক্ষার্থীরা তোমরা যে কোনো একটা ব্যালেন্স দিয়ে শুরু করতে পারো। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া আছে, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া আছে। যেহেতু আমরা নগদান বই সংরক্ষণ করি, মাথায় রাখবো আমরা নগদান বই যে দিয়ে শুরু করাটা আমাদের জন্য ভালো হবে। আর আমরা যেহেতু এটা ডেবিট উদ্বৃত্ত, এর সাথে সকল ডেবিট উদ্বৃত্ত যোগ ডেবিট অমিল যোগ করব এবং ক্রেডিট অমিল বিয়োগ করব। সার্ভিস চার্জ কর্তন করেছে, তার মানে এটা আমার ক্রেডিট অমিল। এবং ক নাম্বার কোশ্চেনটা আমাকে ক্লিয়ার করে, তো ক নাম্বার উত্তরটা আমরা দেখার চেষ্টা করি। ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন 300 টাকা। আমাকে 1 নম্বরে জাবেদা করতে বলেছে। জাবেদা কি হবে? ব্যাংক সার্ভিস চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণীতে কি হবে লক্ষ্য করে আমরা প্রথমে গল্পটা লিখেছি 0 নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 30,000, তার মানে ডেবিট অমিল যোগ হবে, ক্রেডিট অমিল বিয়োগ করতে হবে। ব্যাংক সার্ভিস চার্জ ক্রেডিট অমিল, তাই আমি বিয়োগ করেছি। 2 নাম্বার, পাওনাদারের বরাবর ইস্যুকৃত এত টাকার একটি চেক ভুলে ব্যাংকে এত টাকা ডেবিট করেছে। লক্ষ্য করি ভুলটা কে করেছে? ব্যাংক। ব্যাংক যদি ভুল করে ঠিক আমাকেও কিন্তু সেই ভুলটা করতে হবে। ব্যাংক ডেবিট করলে এইখানে মাথায় রাখতে হবে ব্যাংক যদি ডেবিট করে আমি করব ক্রেডিট, ব্যাংক যদি ক্রেডিট করে আমি করব ডেবিট। এই বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ আমি টাকা যখন জমা দেই আমি ডেবিট করি, কিন্তু ব্যাংক তখন আমি ডেবিট করি, ব্যাংক তখন কিন্তু ক্রেডিট করে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। লক্ষ্য করি ব্যাংক ভুলে কি করেছে? 5,200 টাকা ডেবিট করেছে, তার মানে 2700 টাকা বেশি ডেবিট করেছে। এখন আমাকে কি করতে হবে? 2700 টাকা
ক্রেডিট করতে হবে, তার মানে নগদান ব্যয় কি হবে, ক্রেডিট অমিল হবে। বিষয়টা আমরা দেখার চেষ্টা করি। আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী ইস্যুকৃত চেক বেশি ডেবিট করা হয়েছে 2700 টাকা, ক্রেডিট অমিল যেহেতু আমি বিয়োগ করেছি, এটা ব্যাংক ভুল করেছে, এই জন্য আমাকে জাবেদা চাওয়া হয়নি। যদি চাওয়া হতো প্রয়োজনীয় জাবেদা, সেক্ষেত্রে আমি জাবেদা করতাম না। আমরা চলে যাই নেক্সট, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, এটা আমার আলোচনা হয়েছে ডেবিট অমিল। লক্ষ্য করি আমাদের জাবেদা করতে হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যাই, ব্যাংক সুদ মঞ্জুর, যেহেতু ডেবিট অমিল আমরা যোগ করেছি। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান, ব্যাংকে চেক আমি জমা দিয়েছি প্রত্যাখ্যান হয়েছে, তার মানে আমাকে কোথায় লিখতে হবে, নগদান ব্যয় ক্রেডিটে, তার মানে ক্রেডিট অমিল। এর জন্য আমাকে জাবেদাও করতে হবে। আমরা জাবেদাটা দেখার চেষ্টা করি, কারণ চেক প্রত্যাখ্যান হলে আমি আবার প্রাপ্য হিসেবে টাকা প্রাপ্য হব। জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা লক্ষ্য করি ব্যাংক জমাকৃত চেক প্রত্যাখ্যান, আমি নগদান ব্যয় ক্রেডিটে লিখবো, তাই ক্রেডিট অমিল বিয়োগ করেছি। 4000 টাকার একটি প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক আদায়, ব্যাংক আদায় করেছে, সুতরাং আমাকে কোথায় লিখতে হবে, নগদান ব্যয় ডেবিটে, ডেবিট অমিল, সুতরাং আমাকে জাবেদাও করতে হবে। আমরা জাবেদার করে দেখার চেষ্টা করি, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণী দেখার চেষ্টা করি, প্রাপ্য নোটের অর্থ আদায়, যেহেতু নগদান ব্যয় ডেবিটে লিখতে হবে, ডেবিট অমিল, তাই আমি যোগ করেছি। সর্বশেষ ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়, ইস্যুকৃত চেক, তার মানে নগদান ব্যয় ক্রেডিট অলরেডি লিখে ফেলেছি, এটা আমার ডেবিট অমিল। আমরা কি করব, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, ডেবিট অমিল যোগ করেছি। টোটাল যোগ বিয়োগফলের রেজাল্ট 26,500 টাকা, এখানে নগদান ব্যয় অনুযায়ী, এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী। আমরা একটু দেখি গল্পটা শুরুতে কি ছিল, যে ছিল 26,500, ঠিক আমরা যে সমন্বয় বিবরণীটা করেছি 26,500, তার মানে আমার অঙ্কটা হয়েছে, আমরা বুঝে নিতে পারি। নেক্সট আমরা যেটা নিয়েছি যশোর বোর্ড 2016, আমাদের কাছে কি চাওয়া হয়েছে, অনাদায়ী চেক ও ব্যাংকে অনুপস্থিত চেকের পরিমাণ নির্ণয় করো। 3, 4, 5 ও 7 নং দফার জাবেদা দাখিলা 2015 সালে 31 মার্চ তারিখে ব্যাংক বিবরণ উদ্বৃত্ত। এই যে ব্যাংক বিবরণ উদ্বৃত্ত চাওয়া হয়েছে, কোথায় পাবো, তার মানে আমাকে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে, যেখানে আমি ব্যাংক বিবরণী উদ্বৃত্ত পেয়ে যাব। আমরা গল্পে চলে যাই, আমাদের গল্পে বলা আছে 2015 সালে 31 মার্চ তারিখে রফিক স্তরের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত 1,22,000 টাকা, নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত, তার মানে ডেবিট অমিল যোগ করবো, ডেবিট অমিল বাদ দেব ক্রেডিট অমিল। কিন্তু ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে মিল নেই, সমস্ত হিসাব যাচাই বাছাই করে নিম্নলিখিত পার্থক্যগুলো পাওয়া যায়। 1 নাম্বার, 38,000 টাকার 5টি চেক এবং 32,000 টাকার একখানি প্রাপ্য নোট আদায়ের জন্য 2015 সালে মার্চ মাসে ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু উহা 2015 সালে এপ্রিল মাসে আদায় হয়। লক্ষ্য করি আমরা জমা দিয়েছি আদায়ের জন্য, কিন্তু নির্দিষ্ট তারিখে আদায় হয়নি, আদায় হয়েছে কি এপ্রিল মাসে। তাহলে আমাদের চলে যেতে হবে কোথায়, আমাদের চলে যেতে হচ্ছে ক নম্বর উত্তরটা একটু লক্ষ্য করি, আমাদের কভার করে কিনা অনাদায়ী চেক, তার মানে আমাদের এখানে ক নম্বরটা কভার করতেছে যে চেক ছিল 38,000 টাকা, আমরা দেখানোর চেষ্টা করেছি আদায়ের জন্য জমাকৃত চেক 38,000। চলে যাই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে, সেখানে দেখানোর চেষ্টা করছে আদায়ের জন্য জমাকৃত চেক ও নোট আদায় হয়নি। আমাদের ক নম্বরে শুধু আদায়ের জন্য অনাদায়ী চেক ছিল, সেই কারণে আমরা চেকটা দেখানোর চেষ্টা করেছি। ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা দুইটা দেখাবো, চেক 32,000, নোট 38,000, টোটাল মিলে 70,000। এটা আমি যেহেতু আমি নগদান বইয়ের ডেবিটে লিখে ফেলেছিলাম, সুতরাং এটা আমার ক্রেডিট অমিল, তাই বিয়োগ করেছি। 2 নাম্বার, 18,000 টাকার একখানা প্রাপ্য নোট এত টাকা ব্যাংকে বার্তাকরণ করা হয়, কিন্তু নগদান বইয়ের পূর্ণ মূল্য, লক্ষ্য করো 18,000 টাকার জায়গায় বার্তা করেছি 16,800 টাকা, কিন্তু নগদান বইয়ের পূর্ণ মূল্য লিখেছি। আমি কত বেশি লিখেছি, আমি 1200 টাকা বেশি লিখেছি। 1200 টাকা বেশি লেখার কারণে আমাকে কি করতে হবে, আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে লক্ষ্য করে আমি কি করেছি, বার্তাকৃত প্রাপ্য নোট বেশি লেখা হয়েছে 18,000 মাইনাস 16,800, 1200 টাকা। লক্ষ্য করি আমি প্রাপ্য নোট বেশি লিখেছি, তার মানে নগদান ডেবিটে লিখেছি, তার মানে এটা আমার ক্রেডিট অমিল, তাই আমি বিয়োগ করেছি। খরিদ্দারগণ ব্যাংক কর্তৃক 14,000 টাকার প্রদেয় নোট পরিশোধিত হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। প্রদেয় নোট পরিশোধ করেছে ব্যাংক, এটা আমাকে জাবেদা করতে হবে। আমরা প্রথমে জাবেদাটা একটু দেখার চেষ্টা করি, কি জাবেদা করেছি, ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় নোট ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 14,000 টাকা। ঠিক আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে একটু দেখার চেষ্টা করি, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, নগদান বই ক্রেডিটে লিখতে হবে, তাই ক্রেডিট অমিল বিয়োগ করেছি।
খরিদ্দারগণ সরাসরি 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। খরিদ্দারগণ সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। আমাকে এটা জাবেদা করতে হবে। লক্ষ্য করে আমরা জাবেদা কি করেছি, ব্যাংক ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যাবো, সেখানে লিখবো কি দেখি, খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 20,000 যোগ করেছে। কেন? ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, নগদান ডেবিট লিখতে হবে, এটা ডেবিট আমি, তাই আমরা যোগ করেছি। আমরা চলে যেতে পারি পরবর্তী গল্পে। 14,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু নগদান বই লিপিবদ্ধ হয়নি। আমি চেক আদায়ের জন্য জমা দিয়েছি, কিন্তু নগদান বইতে লিখতে, মানে নগদান বইতে লিখতে হবে। নগদান বইতে কোথায় লিখবো? ডেবিটে লিখবো। তাইলে আমরা একটু ডেবিট অমিল, এবং আমি লক্ষ্য করি আমাদের জাবেদা কি হয়, ব্যাংক ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ যেহেতু আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দিয়েছি। ঠিক ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা কি লিখেছি, ব্যাংকে জমাকৃত চেক নগদান মুক্ত হয়নি 14,000 টাকা। যেহেতু ডেবিটে লিখবো ডেবিট অমিল, তাই আমরা এখানে যোগ করেছি। 54,000 টাকার 3খানি চেক প্রদত্ত হিসেবে বরাবর ইস্যু করা হয়েছিল, যার মধ্যে 46,000 টাকার 2খানি চেক পরিশোধিত হয়েছে। লক্ষ্য করি আমি কত টাকার চেক ইস্যু করেছি, 54,000 টাকা, কিন্তু পরিশোধ হয়েছে 46, 12,000 টাকা। আমার মাঝখানে কত টাকা ডিফারেন্স, সেই টাকাটা কিন্তু আমার পরিশোধ হয়নি। সুতরাং ক নম্বর কোশ্চেনকে আমার কভার করে আমরা লিখেছি ব্যাংকে অনুপস্থিত চেক, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি 54,000 মাইনাস 46,000, 8,000 টাকা। ঠিক এটা আমার চলে যাবে ব্যাংক সমন্বয় বিবরণীতে, ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি 8,000 টাকা। যেহেতু ইস্যুকৃত চেক নগদান বইয়ের ডেবিটে লিখেছিলাম, ক্রেডিটে লিখেছিলাম, সুতরাং এটা আমার ডেবিট অমিল যোগ করেছি। সর্বশেষ ব্যাংক মঞ্জুরকৃত সুদ ডেবিট অমিল যোগ করব, ধার্যকৃত কমিশন 1,000 টাকা ক্রেডিট অমিল বিয়োগ করব। এটা আমার জাবেদা চেয়েছে, আমরা আগে জাবেদাটা করে নেই। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 1400 টাকা, ব্যাংক ধার্যকৃত কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 1,000 টাকা। ঠিক ব্যাংক সমন্বয় বিবরণীতে মঞ্জুরকৃত সুদ ডেবিট অমিল যোগ করেছি, ধার্যকৃত কমিশন ক্রেডিট অমিল তাই বিয়োগ করেছি। যোগ বিয়োগ করলে রেজাল্ট 79,200। আমরা এখানে জাবেদাটা একবারে করেছি, ক নম্বরের অঙ্কটা আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা নেক্সট কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। যশোর বোর্ড 2015 একেবারে সহজ একটা অঙ্ক আমরা এখানে দেখার চেষ্টা করেছি। আমাদের কাছে কি চেয়েছে, নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনগুলো চিহ্নিত করো। যেটা নগদান বইতে লেখা হয়নি, 2 নম্বর লেনদেনগুলো যে সবগুলো লেনদেনের জাবেদা চেয়েছে। আমরা বলেছি যে লেনদেনগুলো নগদান বইতে লেখা হয়েছে তার জন্য জাবেদা করার প্রয়োজন নেই, যেহেতু এখানে সবগুলো লেনদেন এর জাবেদা চেয়েছে, এই কারণে অঙ্কটা নেয়া। সেক্ষেত্রে আমি কি করবো, অ্যাকচুয়ালি আমি যে পিছনে যে জাবেদাটা করেছি ঠিক ওই জাবেদাটাই কিন্তু আমাকে এখানে করে দিতে হবে। এখানে কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই, এই কারণেই সহজ অঙ্কটা আমাদের এখানে নেওয়া হয়েছে। ব্যাংক জমা সমন্বয় বিবরণী তৈরি করো। আমরা গল্পে ফিরে যেতে চাই। নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 10,000 টাকা। লক্ষ্য করি আমরা সরাসরি ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা দেখানোর চেষ্টা করেছি নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 10,000, ডেবিট অমিল, তাহলে সকল ডেবিট অমিল যোগ করব, ক্রেডিট অমিল বিয়োগ করব। 2 নম্বর ইস্যুকৃত চেক 3,500 টাকা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক তাহলে আমরা কোথায় লিখেছি, নগদান বইয়ের ক্রেডিটে লিখেছি, তারপরে ডেবিট অমিল। আমাকে জাবেদা করতে হবে। জাবেদা আমি আগেই বলেছি যে আমাদের পিছনে যেটা করেছি সেই জাবেদা এখানে করে দিব। তাহলে জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যায়, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, ডেবিট অমিল তাই যোগ করেছি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক এত টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আদায়ের জন্য, তার মানে আমি ডেবিটে লিখেছি নগদান বই ক্রেডিট অমিল। আমাকে যেহেতু জাবেদা করতে হবে, জাবেদাটা পিছনেরটাই করে দিব, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা দেখার চেষ্টা করি ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, ক্রেডিট অমিল বিয়োগ করেছি। ঠিক আমরা পরবর্তী এন্ট্রিতে চলে যাই। আমাদের কাছে বলেছে ব্যাংক মঞ্জুরকৃত 300 টাকা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক ধার্যকৃত চার্জ 200 টাকা নগদান বইতে লেখা হয়নি। যে 2, 4 এবং 5 দুইটা প্রশ্নই কিন্তু আমার ক নম্বর উত্তরকে কভার করে। ব্যাংক মঞ্জুরকৃত সুদ নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক ধার্যকৃত চার্জ 200 টাকা নগদান বইতে লেখা হয়নি। প্রকৃতপক্ষে এই দুইটা এন্ট্রি কিন্তু জাবেদা হওয়ার কথা, কিন্তু যেহেতু প্রত্যেকটা এন্ট্রির জাবেদা চেয়েছে তাই আমরা বিগত জাবেদাগুলো ওখানে রিপিট করেছি। আমরা এখানে জাবেদা দেখার চেষ্টা করি। সুদের জন্য ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। চার্জের জন্য ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণীতে মঞ্জুরকৃত সুদ ডেবিট অমিল যোগ করেছি, ধার্যকৃত চার্জ ক্রেডিট অমিল বিয়োগ করেছি। টোটাল রেজাল্ট 7,600 টাকা। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা এখানে নিয়েছি বরিশাল বোর্ড 2015। তো দেখার চেষ্টা করি। জনাব সাদমান মুহিন 30 জুন 2014 তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা এত টাকা, কিন্তু হিসাব বইতে
ব্যাংক জমা এত টাকা দেখা যায়, তথ্য পর্যালোচনা করে দেখা যায়। তার মানে একটু লক্ষ্য করি যে আমাদের দুইটা উদ্বৃত্ত এখানে দেয়া আছে। তাহলে কেন এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম, একটু কোশ্চেনটা পড়ে নেই। কি বলেছে দেখো, ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ, ব্যাংক যা ক্রেডিট করেছে উভয় যে সংশোধন পদ্ধতি, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো আলোচনা করেছিলাম অনলি একটা জের নিয়ে কাজ করেছি, কিন্তু এখন আমাকে দুইটা জের নিয়ে কাজ করবে এবং আমাকে দুইটা জেরের রেজাল্ট মান সমান হয়ে যাবে, যেটাকে আমরা বলি সংশোধিত জের। এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই এন্ট্রিগুলো নগদান বইয়ের সাথে অন্তর্ভুক্ত হবে বা নগদান বই ভুল করেছে সেটা নগদান বইয়ের সাথে, যে এন্ট্রিগুলো ব্যাংকের সাথে সম্পর্কিত সেগুলো ব্যাংকের সাথে যাবে এবং ব্যাংক ভুল করলে সেটাও ব্যাংকের সাথে যাবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। জনাব সাদমান রহিনের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও। আমরা এই প্রয়োজনীয় বলতে অবশ্যই মাথায় রাখবো। আমরা দেখার চেষ্টা করি আমাদের গল্পে কি বলা আছে। 30 জুন তারিখে ব্যাংক জমাকৃত 4,400 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। 30 জুন ব্যাংকে জমাকৃত চেক এত টাকা, কিন্তু নগদান বইতে লিখিনি। আমরা একটু লক্ষ্য করি আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে, দেখি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এত টাকা, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা এত টাকা। তাহলে এই যে নগদান বইতে লেখা হয়নি, আমি নগদান বইয়ে লিখবো জমাকৃত চেক 4,400, যেহেতু এটা ডেবিট অমিল তাই যোগ করেছি। 2 নাম্বার 28 জুন তারিখে 4,000 টাকা, 1,400 টাকা, 2,500 টাকার ইস্যুকৃত 3টি চেক এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, তার মানে আমাকে ব্যাংক সমন্বয় বিবরণীর ব্যাংকের সাথে কাজ করতে হবে। আমরা লিখেছি ইস্যুকৃত চেক 4,000 যোগ 1,400 যোগ 2,500, টোটাল যেহেতু এটা আমাদের ক্রেডিট অমিল তাই ডেবিট অমিল, তাই আমরা ব্যাংক বিবরণীর সাথে বিয়োগ করেছি। কারণ আমরা জানি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা হচ্ছে ক্রেডিট অমিল, আর ইস্যুকৃত চেক আমরা জানি এটা নগদান অলরেডি ক্রেডিটে লিখেছি, তার মানে আমার ডেবিট অমিল, আমার এখানে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। সাদমান রহিম কর্তৃক ইস্যুকৃত এত টাকার 402 নং চেকটি নগদান বইয়ে 1262 টাকা লেখা হয়েছে। নগদান বইয়ে 1262 টাকা, তার মানে নগদান বই বেশি লিখে ফেলেছি, তার মানে এর জন্য আমাকে জাবেদা করতে হবে এবং সংশোধনটা নগদান বইয়ে নিয়ে আসতে হবে। লক্ষ্য করে আমরা একটু দেখি জাবেদা করেছি আমরা সমন্বয় বিবরণীতে কি করেছি, ইস্যুকৃত চেক অধিক লেখা হয়েছে 34 টাকা, কোথায় ইস্যুকৃত ক্রেডিটে লিখেছে, তার মানে এবার ডেবিটে লিখতে হবে, ডেবিট অমিল 26 টাকা, ডেবিট অমিল যোগ করেছি। জাবেদা করেছি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা কি করেছি ব্যাংক হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 36 টাকা। লক্ষ্য করি এর পূর্বে আমাদের যেটা নগদানভুক্ত হয়নি গল্পে, সেটার জন্য আমরা জাবেদা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 4,400 টাকা। যে এন্ট্রিটা আমাদের 1 নম্বরে ছিল যে 30 জুন জমাকৃত 4,400 টাকার চেক নগদান বইতে লেখা হয়নি, জাবেদা করতে হবে যেহেতু নগদান বইতে আমরা লিখিনি। পরবর্তী চলে আসি রায়হান থেকে প্রাপ্ত এত টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে। রায়হান কর্তৃক প্রাপ্ত এত টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে, একটা চেক আমাদের প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে। আমরা লক্ষ্য করি চেক যদি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে তার মানে আমার নগদান বইয়ের সাথে কাজ করতে হবে। প্রত্যাখ্যাত চেক আমাদের এটাকে নগদান বই ক্রেডিটে লিখতে হয়, তাই ক্রেডিট অমিল, ঠিক আমাকে জাবেদা করতে হবে। আমরা জাবেদা করেছি কি একটু লক্ষ্য করি, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু চেক প্রত্যাখ্যাত হয়েছে। ব্যাংক চার্জ এটা সহজ কথা, যেহেতু আমাদের ক্রেডিট অমিল নগদান বইয়ের সাথে সম্পর্কিত, আমি নগদান বইয়ের সাথে লক্ষ্য করি দেওয়ার চেষ্টা করেছি ব্যাংক চার্জ 50 টাকা, ক্রেডিট অমিল তাই বিয়োগ করেছি। এর জাবেদা আমাকে করতে হচ্ছে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সর্বশেষ সাদমান রহিম কর্তৃক ইস্যুকৃত 5,000 টাকার চেক ব্যাংক ভুলে প্রাপ্য নোট 1,000 টাকা ও সুদ 50 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয় এবং ব্যাংক আদায় খরচ টাকা কর্তন করে। এটা লক্ষ্য করি যে প্রাপ্য নোট 1,000 টাকা ও সুদ 50 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয় এবং ব্যাংক আদায় খরচ 15 টাকা কর্তন করে। এই যে বিষয়টা এখানে আমাদের ক নাম্বার কোশ্চেনটা এটা কভার করতেছে। ক নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ, তার মানে কিন্তু ব্যাংক এটা ক্রেডিট করেছে কত টাকা, প্রাপ্য নোটের অর্থ আদায় 1,000 টাকা যোগ 50 টাকা, যেহেতু 15 টাকা কর্তন করেছে 15 টাকা বাদ দিলে ব্যাংক ক্রেডিট করেছে 1,035 টাকা। এটা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে আসবে নগদান বইয়ের সাথে সম্পর্কিত। আমরা নগদান বই দেখানোর চেষ্টা করেছি ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় 1,035 টাকা। এর জন্য যেহেতু নগদান বইতে আমরা লিখবো, এর জন্য জাবেদা করতে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, প্রাপ্য নোট ক্রেডিট, প্রাপ্ত সুদ ক্রেডিট। সর্বশেষ
যে এন্ট্রিটা রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। সাদমান নহিন কর্তৃক ইস্যুকৃত ৫০০০ টাকার চেক ব্যাংক ভুলে আদমান নহিন হিসাবে লিপিবদ্ধ করে। আমি চেক ইস্যু করেছি, ব্যাংক তো আমার হিসাবে লিপিবদ্ধ করবে, কিন্তু কার হিসাবে লিপিবদ্ধ করেছে? আদমান নহিন হিসাবে। তার মানে এটা কার ভুল? ব্যাংকের ভুল, ব্যাংক হিসাবভুক্ত করবে। আমরা চলে যাই ব্যাংক সমন্বয় বিবরণীতে, ইস্যুকৃত চেক ভুল হিসাবভুক্ত। এটা কেন ক্রেডিট হলো? কারণ আমি যেহেতু চেকটা ইস্যু করেছি, আমি কোথায় লিখেছি? নগদান বইয়ের ক্রেডিটে লিখেছি। ব্যাংক কোথায় লিখবে? ডেবিটে লিখবে। আর আমি যেটা ক্রেডিটে লিখি তার ডেবিট হবে, সুতরাং এখানে বিয়োগ করতে হচ্ছে। টোটাল যোগফল ২৫,৮০০, টোটাল যোগফল ২৫,৮০০, সংশোধিত জের ২৫,৮০০। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাংক সমন্বয় যৌথ জের বা উভয় জের পদ্ধতিতে বা সংশোধন জের পদ্ধতিতে অবশ্যই উভয় জের এখানে মিলে যেতে হবে। নেক্সট আমরা যে কোশ্চেনটা নিয়েছি, বরিশাল বোর্ড ২০১৬, আমাদের কাছে কি চাওয়া হয়েছে একটু দেখার চেষ্টা করি। ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত লেনদেনের জাবেদা দাখিলা। কত টাকার লেনদেন নগদানভুক্ত হয়নি উল্লেখিত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তার মানে গল্পটা পড়লেই আমাদের বিষয়গুলো চলে আসবে। আমরা গল্পটা দেখার চেষ্টা করি। ৩০ জুন ২০১৫ জনাব মোহাম্মদ তারিখে মোহাম্মদ আরাফাতের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ছিল ২৯,৭০০ টাকা। উক্ত তারিখে পাস বই ও নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ সমান ছিল না। অনুসন্ধানের পর গভর্নমেন্টের নিম্নলিখিত কারণসমূহ দেখা যায়। কি কারণ? ২০/৬/২০১৫ তারিখে ৩,৫০০ টাকা ও ৪,৩০০ টাকা দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু দ্বিতীয় চেকটি এত তারিখে। আমার তো আদায় হতে হবে জুন মাসের মধ্যে, তো আদায় হয়েছে জুলাই মাসে, সুতরাং এখানে দ্বিতীয় ৪,৩০০ টাকার চেকটি জুলাই মাসে আদায় হয়েছে। আমরা দেখার চেষ্টা করি ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা কি করেছি। ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, যেটা গল্পের শুরুতে দেওয়া আছে ২৯,৭০০, তার মানে এর সাথে ডেবিট অমিল যোগ, ক্রেডিট অমিল বিয়োগ। এখানে আমরা একটু লক্ষ্য করি আদায়ের জন্য জমাকৃত চেক নির্দিষ্ট সময় আদায় হয়নি, তার মানে এটা আমার ক্রেডিট অমিল, আমরা বিয়োগ করেছি। ২ নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ এত টাকা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক আদায়কৃত, এটা কিন্তু আমার ক নম্বর কোশ্চেনকে কভার করতেছে, কারণ ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত, এর জন্য জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যেতে পারি। তার আগে খ নম্বর কোশ্চেনটাও আদায় কভার করে, যে সমস্ত লেনদেন নগদানভুক্ত হয়নি তার মধ্যে এটাও চলে আসে। ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ যা নগদানভুক্ত হয়নি ৪,৮০০, আমাদের এটা ডেবিট অমিল, তাই আমরা ৪,৮০০ টাকা যোগ করেছি ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ। আমরা চলে যেতে পারি একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৭,৩০০ টাকা নগদানভুক্ত হয়নি, তার মানে এটা আমার খ নম্বর কোশ্চেনকে কভার করে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটা আমার ডেবিট অমিল। আমরা চলে যেতে পারি ব্যাংক সমন্বয় বিবরণীতে, তাই আমরা যোগ করেছি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। পাওনাদারকে এত টাকার একটি চেক ইস্যু করা হয়, কিন্তু চেকটি ৩০ জুনের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত ইস্যুকৃত চেক। তাহলে লক্ষ্য করি সরাসরি আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে আমি চলে যেতে পারি, সেখানে আমরা লিখেছি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, যেহেতু এটা ডেবিট অমিলতে আমরা যোগ করেছি। ঠিক অপোজিট আমাদের যে গল্পটা বলা আছে, ব্যাংকে বার্তাকৃত এত টাকার একটি প্রাপ্য নোট অমর্যাদাকৃত হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি। এই যে নগদানভুক্ত হয়নি, ক নম্বর কোশ্চেনকে আমার কভার করতেছে। আমরা সেখানে দেখানোর চেষ্টা করেছি ব্যাংকে বার্তাকৃত প্রাপ্য নোট অমর্যাদা যা নগদানভুক্ত হয়নি ৯,৭০০ টাকা। ঠিক আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে বার্তাকৃত প্রাপ্য নোট অমর্যাদা ৯,৭০০ টাকা, এটা নগদান কেটে লিখতে হবে, তার মানে ক্রেডিট অমিল, তাই বিয়োগ করেছে। সর্বশেষ ব্যাংক সুদ মঞ্জুর করেছে ১৬৫০ টাকা, চার্জ কর্ষণ করেছে ৭০০ টাকা, নগদানভুক্ত হয়নি, তার মানে খ নম্বর কোশ্চেনটা আমার কভার করতেছে। আমি খ নম্বরটা একটু দেখার চেষ্টা করি। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, নগদানভুক্ত হয়নি ১৬৫০, ব্যাংক চার্জ কর্ষণ করেছে যা নগদানভুক্ত হয়নি ৭০০ টাকা। আর অপোজিট দিকে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা দেখানোর চেষ্টা করি ব্যাংক কর্তনকৃত মঞ্জুরকৃত সুদ এত টাকা, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৭০০ টাকা, ব্যাংক বিবরণ অনুযায়ী যোগ বিয়োগ করলে যে রেজাল্ট। আমরা একটু দেখার চেষ্টা করি খ নাম্বার, যেখানে আমাদের যোগফল পেয়েছি ক নাম্বার। আমরা ৩ নাম্বার এন্ট্রিটা আমাদের ক নাম্বার কোশ্চেনকে কভার করেছিল। ৩ নাম্বার এন্ট্রিটা ছিল একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, নগদানভুক্ত হয়নি। সরাসরি ব্যাংকে জমা, তার মানে ব্যাংক সেটাকে ক্রেডিট করেছিল, ব্যাংক কর্তৃক আদায়কৃত, ব্যাংক আদায় করেছিল, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব। তোমাদের যদি বুঝতে কোনো কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমার ফেসবুক গ্রুপ
আমার মেসেঞ্জার অথবা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের মন্তব্য দিলে আমি অবশ্যই তোমাদের প্রকৃত উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যখন তোমাদের ক্লাস টাইম থাকবে ওই সময় আমার নেট ওপেন থাকবে, এবং অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের সদুত্তর দেওয়ার জন্য, যাতে তোমরা এই প্রশ্ন ওই অধ্যায়টা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। এই অধ্যায়টা খুবই সহজ, শুধু তোমাকে দুইটা উপাদানই মাথায় রাখতে হবে, ডেবিট অমিল এবং ক্রেডিট অমিল। সুতরাং এই দুইটা অমিল কি করে হয় এটা একটু ভালো করে আমরা জানার চেষ্টা করব। সবাই বাসায় থাকবো, বিনা প্রয়োজনে বাসা হতে বের হব না, নিজে সুস্থ থাকবো, অন্যকে সুস্থ রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।